ওই দিন যার নির্বাচন চাইছিল সেটা আমার হিসাবে সেনাপ্রধানের কাছে চাওয়া হয়, আমার হিসাবে, বিকজ ওই 4 দিন দায়িত্বে ছিলেন উনি। এবং এই জুলাই ঘোষণাপত্রে এই 4 দিনও আনতে হবে। রাষ্ট্র একদিনের জন্য আপনার সংবিধানবিহীন থাকতে পারবে না, রাষ্ট্র একদিনের জন্য সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য গ্রামার অফ রাষ্ট্র। কিন্তু যখন যেটা চেঞ্জ হবে সেটা সংবিধানের পরিবর্তিত হয়ে গেল। 13 অ্যামেন্ডমেন্টে তত্ত্বাবধায়ক সরকার এসে গেছে, সেটার আবার 5ম সংশোধনী বাতিল করেছে। তা কালকে যদি প্রতিরক্ষার বিষয়ে কোনো সংশোধন আনে তখন আরেকটা সংশোধনী হবে। আনে নাই, প্রয়োজন হয় না, যখন লাগবে আনবে। মোশাররফ ভাই, একটু আপনার কাছে যাব। আপনি যে কথাটা বলেছিলেন, মানে প্রশ্নটা তুলেছিল রাজ্জাকি ভাই, যে একেবারে বিএনপি যে 3 মাসের মধ্যে নির্বাচন চাইলো, কার কাছে চাইলো? আপনি বলেছেন রাষ্ট্রপতি। তখন রাষ্ট্রপতির কাছে উনি না, ওনার বক্তব্য, আমার কথা শেষ করি, যে উনি বলছেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকে, সাংবিধানিক প্রধান এবং নির্বাহী প্রধান হয়ে থাকে, তাহলে যদি তার কাছে আপনারা চেয়ে থাকেন, তাহলে অন্তর্বর্তী সরকারের তো দরকার ছিল না। আর অন্তর্বর্তীকালীন সরকার, শুনেন, কনস্টিটিউশন আলাদা আলাদা এক একটা আর্টিকেল পড়ে, এক একটা অনুচ্ছেদ পড়ে বিবাহ হয়ে যায় না। এই কি বলে, হোল পড়তে হবে। হ্যাঁ, এক একটা জিনিস পড়ে এই শুধু লাইট জানলেই অনুষ্ঠান করা যায় না, শুধু ক্যামেরা জানলেই অনুষ্ঠান করা যায় না। সব কিছু জানে যিনি প্রডিউসার, উনি সবটা জানেন, পুরোটা জানেন, লাইট জানেন, সাউন্ড জানেন, ক্যামেরা জানেন, সবটা জানলে প্রডিউসার হয়। তো কনস্টিটিউশনাল এক্সপার্ট হতে গেলে পুরোটা পড়তে হয়। রাষ্ট্রপতি ওই আমাদের অনুচ্ছেদ 106 হচ্ছে ইয়ার কি বলে, সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের উপদেষ্টামূলক এখতিয়ার। এই উপদেশ গ্রহণের এখতিয়ার কার আছে? উপদেশ গ্রহণের একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির, একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির। আর এই উপদেশ দেওয়ার ক্ষমতা কার আছে? অ্যাফিলিয়েট ডিভিশনের। অ্যাফিলিয়েট ডিভিশনের এই উপদেশ দেওয়ার পরে এই উপদেশ কার জন্য বাধ্যকর? রাষ্ট্রপতির জন্য বাধ্যকর, আমার জন্য না, আপনার জন্য না, আর কার জন্য না, 18 কোটির জন্য না। রাষ্ট্রপতি সেটা কতটুকু মানবেন, কতটুকু মানবেন না, এটা হলো তার এখতিয়ার। তো রাষ্ট্রপতি মনে করেছেন যে আর্টিকেল 57 অনুযায়ী একমাত্র মৃত্যু ছাড়া প্রধানমন্ত্রীর কোনো ইয়া নাই, অবসর নাই, একমাত্র মৃত্যু ছাড়া। 57 অনুচ্ছেদে বলা হচ্ছে যদি প্রধানমন্ত্রী রিজাইনও করেন তাহলে রাষ্ট্রপতি তাহাকে বলিবেন যে আপনি পরবর্তী সরকার আসা পর্যন্ত আপনি কন্টিনিউ করেন। পালিয়ে গেলে, এই তো পালিয়ে গেলে এই একটা নতুন পরিস্থিতির উদ্ভব হলো, নতুন পরিস্থিতির উদ্ভব হলো। সেইখানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের উপদেষ্টামূলক এখতিয়ারের কাছে পরামর্শ চেয়েছেন। রাষ্ট্রপতি তারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। ক্লিন, এটা তো ইয়া করার কোনো সমস্যা, কোনো বিষয় নাই। আপনাকে বলি যে একটু অপ্রাসঙ্গিক হলো, একটু বলেন। মুসলিম ম্যারেজের 3টা পর্যায় আছে। একটা নাম হলো ভয়েড, একবারই ইলিগাল, অবৈধ। আরেকটা হচ্ছে ইরেগুলার, আর একটা হচ্ছে রেগুলার। রেগুলার ম্যারেজ ওকে। আর ইরেগুলার ম্যারেজ যেমন 4টার অধিক 5 নম্বর স্ত্রীও আছে, তাহলে একটা মরলে আরেকটা 5ম জনও রেগুলার হবেন। ইরেগুলার এদের 100টা বিয়ে করেন, 96 জন আপনি ইরেগুলার ওয়াইফ। ইরেগুলার ওয়াইফরা এদের সম্পত্তি, এদের যে সন্তান হবে এরা সবাই সম্পত্তির অংশীদার হবেন পিতামাতার, কিন্তু স্ত্রী এবং স্বামী পারস্পরিক সম্পদের উত্তরাধিকার হবেন না। ইরেগুলার ম্যারেজ। আর রেগুলার ম্যারেজ তো নর্মালি যা আছে আমরা জানি। তো এই জন্য আমি আপনাকে বলতেছি, যখনই কোনো ইরেগুলার পরিস্থিতি রাষ্ট্রের ক্ষেত্রে উদ্ভব হয় তখন রাষ্ট্রপতির এই যে 106 আছে, আরও অনেক অনুচ্ছেদ আছে। তো এইগুলি যেমন 57 অনুচ্ছেদে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর অবসর নাই মৃত্যু ছাড়া। তো এই অবস্থায় রাষ্ট্রপতি কী করবেন? রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে, সুপ্রিম কোর্ট বলছে আপনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করেন। রাষ্ট্রপতির যে নির্বাহী ক্ষমতাটা ছিল এই নির্বাহী ক্ষমতাটা তখন এই উপদেষ্টা পরিষদের হাতে অর্পিত হচ্ছে। জাস্ট এইটুকুনি। তো চ্যালেঞ্জ, হোয়াট ব্লাডি চ্যালেঞ্জ? আচ্ছা, চ্যালেঞ্জ হচ্ছে যে কি সেনাপ্রধান কি তিনি জানেন না? এটা সেনাপ্রধান জানেন। তো সেনাপ্রধান জানেন, বলেছেন আমি ল অ্যান্ড অর্ডার এবং আপনাদের দায়িত্ব গ্রহণ করলাম
এবং সন্ধ্যার সময় রাষ্ট্রপতি যখন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন তিন বাহিনীর তিন প্রধান রাষ্ট্রপতির পেছনে, আমরা যাকে সাক্ষী গোপাল রাষ্ট্রপতি বলি, সাক্ষী গোপাল রাষ্ট্রপতির পেছনে এইভাবে ক্যাপ পরে দাঁড়িয়েছিলেন তিনজন। খেয়াল করেছেন? দ্যাটস ওয়াই রাষ্ট্রপতি যাহা বলিয়াছেন, আমি সেনাপ্রধান, তিন বাহিনীর প্রধান, আমরা তার সাথে আছি। আমি যাহা গ্রহণ করিয়া থাকি রাষ্ট্রপতির বক্তৃতার মাধ্যমে তাহা নতুন করে আবর্তিত হলো। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনি দেখুন যে 26শে মার্চ রাত্রে যে 71 সালের জিয়াউর রহমান রিভোল্ট করেন, 27শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। আবার আওয়ামী লীগের লোকজন যখন গিয়া বলেছে যে এটা যদি শেখ মুজিবের নামে যদি বলা হয় তাহলে আপনার এটাকে মনে হবে সেনা বিদ্রোহ না হয়ে একটা স্বাধীনতা যুদ্ধের রূপ পরিগ্রহ করবে, আর নইলে পাকিস্তানিরা বলতে পারে স্রেফ একটা সেনা বিদ্রোহ। তো জিয়াউর রহমান বলছেন ওকে, ইটস অল রাইট, আমি আবার সংশোধন করে পড়ে দিয়েছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্যাট? রাষ্ট্রে যখন অস্বাভাবিক পরিস্থিতি থাকে তখন সবগুলা কাজই বৈধ, সমস্ত ইরেগুলার কাজের এগুলো কাজী বৈধ। জনাব আবু হেনা রাজ্জাকি, আমি যেখানে ছিলাম সেটা জায়গাটায় আসি। ঠাকুরভাই বলছে যে অ্যামেন্ডমেন্ট যেগুলো বলছি সেগুলা এক একটা, প্রতিটা যে বিষয়ে অ্যামেন্ডমেন্ট হয় সেটা একটা সংবিধান। উনি এটাকে বলছেন যে না, এটা সংবিধান হয় না, সেটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো তখন কিন্তু সংবিধানকে আরেকটা নতুন লিখে নাই। 3 দলের রূপরেখা হোক, যেভাবেই হোক, ফাইনালি এটা আসলো তত্ত্বাবধায়ক সরকার। যখন আসলো সেটাকে ঢুকাইলো কিভাবে? 13th অ্যামেন্ডমেন্ট, 13তম সংশোধনী। যখন এই সংশোধনী আনলো তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হচ্ছে। তাহলে এটা কি সংবিধান হইল না? নিউ সংবিধান ডেফিনেটলি। তারপরে আসেন 15th অ্যামেন্ডমেন্ট, যেখানে আমাদের খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়ে বাতিল করে দিলেন, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর ওই যে আইনটা একটা অর্ডার হইল, এই অর্ডারের পর কি তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করা গেছে নাকি 15তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ঢুকানো হইল, তারপর এফেক্টিভ হইল। তখন থেকে কি হইল? আবার এই 13th অ্যামেন্ডমেন্টের যে তত্ত্বাবধায়ক সরকার সেটা কি বাতিল হয়ে গেল। তার মানে প্রতিটা সংবিধানই পিওর কনস্টিটিউশন। হুবহু হবে কেন? যেইটার সাথে রিলেভেন্ট সেটার জন্য কনস্টিটিউশন অলওয়েজ, এনি অ্যামেন্ডমেন্ট। এবং সেই জন্য এটা আমি বলছি অ্যামেন্ডমেন্ট মানে একটা সংবিধান। আর আরেকটা কথা বলছে, যেমন মোশাররফ ভাই, আমি একমত যে 3 মাসের মধ্যে নির্বাচন চাইছেন, ইট ইজ এডমিটেড। আমার একটা প্রশ্ন ছিল, কার কাছে চাইলেন? আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, যেহেতু রাষ্ট্রপতি প্রধান নির্বাহী ছিলেন না, তারপরে ছিলেন উনি বলেন, তাহলে আমি বুঝি না, এরপরে তো আমার আর 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে রাষ্ট্রপতি, আর তো আমার এত জটিলতা থাকে না, আমার অন্তর্বর্তীকালীন সরকারও লাগে না। তারপরে যে 3 বার শিফট হইল, এই 3 মাসের পর থেকে আসলো ডিসেম্বর 2025, তারপর আসলো ফেব্রুয়ারি 2026। এই যে চেঞ্জগুলো হইলো, এই চেঞ্জগুলো করার এখতিয়ার কার আছে? অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার ওই সাংবিধানিক সরকার নন। উনি 106 মোতাবেক হইছেন এবং ওনার অন্তর্বর্তীকালীন সংবিধান উনি চালাচ্ছেন। উনি যা কিছু বলছেন এটাই এখন ওনার সংবিধান, এবং ওনার মেয়াদ দেওয়া হয়নি, কিন্তু ওনার মেয়াদ উনি ফিক্সড করছেন। 106 মোতাবেক হলে কি আগের সংবিধান অনুযায়ী হন না? 106 মোতাবেক তারা তো অন্তর্বর্তীকালীন সরকার বানাই, তারা তো প্রধানমন্ত্রী বানায় নাই। তারা যদি প্রধানমন্ত্রী বানাই দিত না, আমি সংবিধানে ঢুকাই দিতাম। বানানো যেত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমার সংবিধানের যে টার্মটা নাই, আপনি সেখানে ঢুকবেন কি করে? কথাটা তো সিম্পল। আপনার সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার নাই, কোনো সরকার নাই, আছে শুধু নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা করবে কি দিয়ে? এই যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, যে কারণে উনি শিফট করতে পারতেছে, কোনো প্রতিবাদ নাই। অর্থাৎ 3 মাসের মধ্যে যে নির্বাচন চাইলেন, এরপরে ওনারা চলে গেলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ডিসেম্বর 25-এর মধ্যে। তাকে তো কোনো একটা রুলস এন্ড রেগুলেশন, রুলসটাই তো এইটা, সেটার জন্য তো এইগুলো চলমান, এই যে সংস্কার ঐক্যমত সব চলতেছে, এটার জন্য সমাধান আছে। আমরা খালি বলি এবং চিৎকার করি।
আমরা কিন্তু একটা জুলাই ঘোষণাপত্র বানাইছি 5ই আগস্ট। হ্যাঁ, তো অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে আছে, বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশে আছে কি হয় ছুটে গেছে নয় কোন প্রক্রিয়া আমি জানি না। ওই জুলাই ঘোষণাপত্রের মধ্যে লেখা যেটা এখনো সংশোধন করে ঢুকানো যায় সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে, আমি বারবার চিৎকার করতে সব চ্যানেলে, কি জন্য জানেন? শুদ্ধ করার জন্য। নাইলে আমি বলি ভায়োলেশন অফ কনস্টিটিউশনের দায়ে যারা নির্বাচন দিচ্ছে, যারা নির্বাচন পার্লামেন্টে যাবে সবাই প্রশ্নবিদ্ধ হবে। সেই জন্য আমি বলছি জুলাই ঘোষণাপত্রের মধ্যে এইটা যদি ঢুকিয়ে দেয় শুধু সংশোধন আকারে যে এই সরকারের মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হলো, 1। 2, উনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, মানে নির্বাচন কমিশন গঠন করবেন। 3, উনি এর মধ্যে নির্বাচন দিবেন। সম্পূর্ণ জিনিস ক্লিয়ার হয়ে যায়। আমি ঠিক বুঝি না এটা কেন হচ্ছে না। সংবিধান অনেক পরের চ্যাপ্টার। আমি যে যাচ্ছি সংসদ পর্যন্ত, আমি কিভাবে যাচ্ছি? আমি কোন সংবিধান, আপনি মূল সংবিধানে ধরলে 3 মাসের পরে মেয়াদ শেষ। আমি এখন যাচ্ছি কোনটা ধরে, কি ধরে যাচ্ছি সংসদ পর্যন্ত? এবং এই সংবিধানটা ভাই আমারে চ্যালেঞ্জ করছেন, মানে বলছেন যে অনেক কিছু মিলে পড়তে হবে। আমি ভাইরে আবারও বলতেছি, সেকশন 142, 123 সেকশনটা আর্টিকেল 1 আর্টিকেল সেকশন তাই বুঝবে, 142, 123, 112, 118, তারপরে 7 ক আর 150, এই যে সমষ্টিগত করে যদি পড়ে দেখেন এই সংবিধান আপনি হাতই দিতে পারবেন না। এই সংবিধান স্থবির থাকবেন, চুপচাপ বসে থাকবে, কোনো ওয়ে নাই। আপনি 7 খ পড়লে তো মাথা খারাপ হয়ে যাবে আপনার, যে প্রথম ভাগের কিছুই পরিবর্তন করা যাবে না। সেই প্রথম ভাগের মধ্যে 7 খ আছে, এই অনুচ্ছেদ। আমি এই জন্য বলতেছি একটা কঠিন জায়গায় আমরা আছি। এই সংবিধানে হাত দিয়ে এই যে যেভাবে নির্বাচনে যাচ্ছে খুব সুন্দর করে, এটা কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন অফ 1972, পিওর ভায়োলেশন অফ দ্যাট কনস্টিটিউশন। এবং সেখানে বলা আছে এইটা ভায়োলেট করলে, এটা কোনো পরিবর্তন করার চেষ্টা করলে, কোনো পরিবর্তন করার চেষ্টা করলে কি হবে বলা আছে। সুতরাং এখানে জোর করে কিছু বলার নাই, আমরা প্রত্যেকে ফেসে যাব সময়ের ব্যবধানে। ঠাকুর ভাই কি বলবেন এটা নিয়ে? একেবারে এগুলো আপনাকে শুনেন, নতুন করে এগুলা যারা এখানে আছে, যারা আইনজ্ঞ, এরা পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর সাথে 5 বছর কাজ করছে। সালাউদ্দিন সাহেব LLB অনার্স LLM এর ছাত্র, আমাদের মতো রাষ্ট্রবিজ্ঞান পড়ে এরপরে LLB পাস কোর্স, আর LLM পড়ে নাই। LLB অনার্স LLM এর ছাত্র, 7 বছর পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো তারপরে এই সময় এরপরে উনি এরপরে আমলা ছিলেন, ওদের সাথে ওইখানে ট্রেনিং করার সুযোগ হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর সাথে 5 বছর ছিলেন। 5 বছর আলাদা, 96 থেকে 2001 পর্যন্ত আলাদা MP ছিলেন। এরপরে আবার 5 বছরে মন্ত্রিত্ব করছেন। তো আমি আপনি বলছি, তো ওইখানে যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম একটা ক্ষণজন্মা পুরুষ লেখার জন্য, কনস্টিটিউশন রাইট আপ করার জন্য আমি আপনাকে বলছি। তো এখানে সালাউদ্দিন সাহেব এরা যারা আছেন, আপনার 7 কোয়ার উনি খবরই রাখেন না যে আমাদের কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। কনস্টিটিউশনাল কোর্ট এটা হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন, এটা 7 ক বাতিল করে দিয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের সাথে এইগুলো বাতিল হয়ে গেছে। 15th অ্যামেন্ডমেন্ট যেমন বাতিল করছে হাইকোর্ট, বাতিলের সাথে সাথে ক বাতিল হয়ে গেছে এগুলি। তো ইন দ্যাট কেস উন্মুক্ত হয়ে গেছে এখানে। আর 105 অনুচ্ছেদ অনুযায়ী অ্যাফিলিয়েট ডিভিশন ইজ দ্যাট টাইপে কোর্ট, সে তার যে কোনো সময়ের যে কোনো রায় যে কোনো সময় পুনর্বিবেচনার ক্ষমতা রাখেন। তো এই জন্য এইগুলি আন্দাজি বক্তৃতা করতে লাভ নাই। এইগুলো বক্তৃতা করার জন্য আমি আপনাকে বলছি পড়া এবং অন্যদের সহবত আমাদের। আপনি বলছেন যে এটার আগামীতে কোনো সমস্যা তৈরি করবে না। ধর্মের কথা শুনেন, ইসলাম ধর্মে শুধু পড়লেই কেউ বড় কামেল হয় না। কামেল হইতে গেলে বড় পীর সাহেবদের সহবতে থাকতে হয়, সাদেকিনদের সাথে সহবতে থাকতে হয়। তো এইখানে যারা কাজকর্ম করতেছে এরা অনেকেই সহবতে ছিলেন, বড়দের সাথে সহবতে ছিলেন। তো এই জন্য এইটা কোনো সমস্যাই হবে না, এইগুলো কোনো সমস্যাই হবে না। আমি ওটা বলতেছি 7 ক এগুলো বাতিল। আর আপনাকে বলতেছি, আর উনি তো বলছেন সংবিধানের মূলনীতি দেখুন, 15th অ্যামেন্ডমেন্টের 8 থেকে 25 মূলনীতি কোনো কিছু চেঞ্জ হয়নি।
আপনার মৌলিক অধিকার 26 থেকে 47 কোনো কিছুই চেঞ্জ হয় নাই। নির্বাহী বিভাগে 48 থেকে 58 এখানে বহু চেঞ্জ হয়েছে 15th অ্যামেন্ডমেন্টে হাসিনার। তারপর আপনার প্রতিরক্ষায় কোনো কিছুই চেঞ্জ হয় নাই। সংসদের 65 থেকে 69 পর্যন্ত প্রায় কোনো কিছুই চেঞ্জ হয় নাই। বিচার বিভাগে শুধু চেঞ্জ যেটা ছিল এটা তো আগেই অর্ডিন্যান্সে এটা তারা অ্যাপ্রুভ করছিলেন 91 থেকে 116। তো আমি বলছি এক একটা বিষয়কে চেঞ্জ করলে নিউ কনস্টিটিউশন হবে কেন? নিউ কনস্টিটিউশন আগেরটা আমি বাতিল করব, তারপরে আমি একটা নিউলি কনস্টিটিউশন ফর্ম করব। দ্যাট ইজ একটা নিউ কনস্টিটিউশন। নিউ কনস্টিটিউশন কনস্টিটিউট করা বা রিফ্রেম করা। তো এইখানে আমি বলছি এইগুলি খামাখা আমরা যা করলাম এতক্ষণ একবারে অযথা, কোনো প্রয়োজন নাই। আপনার অন্য কোনো বিষয় থাকলে এর বাইরে আসেন। সংবিধান নিয়ে যারা এখানে কাজকর্ম করতেছে এরা যারা এখানে যাচ্ছে এদের পেছনে আর বহু লোক কাজ করতেছে। সালাউদ্দিন সাহেব শুধু না, সালাউদ্দিন সাহেবের সাথে ডজন অফ কনস্টিটিউশনাল এক্সপার্ট কাজ করতেছে। এই জন্য এত কথা বলার দরকার নাই। জনাব রাজ্জাকি ভাই আমি তো ওনারে কি বলবো, উনি বললেন মৌলিক 26 থেকে 41 চেঞ্জ হয় না, 26 থেকে 47 চেঞ্জ হয়েছে এক লাইন। আমি তো চেঞ্জ হয়েছে কথা আপনি বলছেন পরে বলে হ্যাঁ চেঞ্জ হয় নাই, তো আমিও বলতেছি। কিন্তু যখন যেটা চেঞ্জ হবে সেটা সংবিধানের পরিবর্তন হয়ে গেল। 13 অ্যামেন্ডমেন্টে তত্ত্বাবধায়ক সরকার এসে গেছে, সেটার আবার 5ম সংশোধনী বাতিল করেছে। তা কালকে যদি প্রতিরক্ষার বিষয়ে কোনো সংশোধন আনে তখন আরেকটা সংশোধনী হবে। আনে নাই, প্রয়োজন হয় না, যখন লাগবে আনবে। কে বলতেছে নতুন সংবিধান? আপনার টাইম টু টাইম পরিবর্তন হবে, তাতে যে সংবিধানের উপরে জায়গা পায় তা না। যখনই চেঞ্জ হবে তখন সেইটা বহাল থাকবে, পিছনেরটা বাদ। এবং প্রতিটা পরিবর্তনই এক একটা অ্যামেন্ডমেন্ট। আর এক একটা অ্যামেন্ডমেন্ট মানে যে বিষয়ে পরিবর্তন হয়েছে, যে বিষয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই বিষয়টার জন্য এটা নতুন সংবিধানের মধ্যেই থাকবে। আপনি ওইটা মৌলিক অধিকার টানবো কেন? এটা নিয়ে বিতর্ক হয় নাই তো। যেটা নিয়ে যখন বিতর্ক হবে, আজকে যেমন নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, ট্রেন মিস হয়ে গেছে, এখন এটা কিভাবে কভার করতে হবে সেই কথাটা আমি বলছি। নাহলে বিকল্প না, মানে সবাই আমরা বেকায়দায় পড়বো। আমরা বলতে আমরা যারা এটার ভিতরে ইনভলভ আছি, আর উনি যাদের কথা বলতেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখতেছি। আমারও তো ভুল হতে পারে, কিন্তু আমি তো একটা চ্যালেঞ্জ, আমি এটা বলে আসতেছি এখন পর্যন্ত। বললে তো হবে না, আমি চালাবো কেমন? ওইটা চালাইতে হলে নির্বাচিত প্রধানমন্ত্রী লাগবে। ওখানে বলা নাই অন্তর্বর্তী সরকার। আমি বুঝি ওই সংবিধানটা ওই পার্টে ঢুকবে কেমনে সে? ওই যে নির্বাচনের প্রক্রিয়াটার ভিতরে সে ঢুকবে কেমনে? আর রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা থাকলে এত জটিলতায় গেল কেন? ওনার ক্ষমতা নাই, আমি বলে দিচ্ছি, তাই তত্ত্বাবধায়ক সরকার আসতে হয়েছে। 3, ওই দিন যার নির্বাচন চাইছিল সেটা আমার হিসাবে সেনাপ্রধানের কাছে চাওয়া হয়, আমার হিসাবে, বিকজ ওই 4 দিন দায়িত্বে ছিলেন উনি। এবং এই জুলাই ঘোষণাপত্রে এই 4 দিনও আনতে হবে। রাষ্ট্র একদিনের জন্য আপনার সংবিধানবিহীন থাকতে পারবে না, রাষ্ট্র একদিনের জন্য সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য গ্রামার অফ রাষ্ট্র। থাকতেই পারবে না, এবং আমাদের দেশেও নাই। এই গ্যাপ পূরণ করে আসতে হবে, ওই জুলাই ঘোষণাপত্রের ভিতরে ঢুকে ওই 4 দিনের স্বীকৃতি আনতে হবে। তাহলে উনি চাইলো কার কাছে? বললো কে? আর রাষ্ট্রপতিকে যদি চাওয়াই যায়, দিলেন না কেন রাষ্ট্রপতি নির্বাচন? তাহলে কি রাষ্ট্রপতি সংবিধান ভায়োলেট করছেন? ওরা তো ক্ষমতাই নেই। তাহলে তো আমার লাগবে না তৃতীয় ব্যক্তি। আমি সুপ্রিম কোর্টে পাঠাবো কেন 106? আমি যেহেতু অটোমেটিক নির্বাহী প্রধান হয়ে যাচ্ছি, সুতরাং আমার কাছে মনে হয় যে এগুলোর সমাধান হওয়া দরকার। এইটার সমাধানই আমরা করতে পারতেছি না। গণভোট 6 মাস 7 মাস আলোচনা করে এখন যাচ্ছি, জুলাই থাকবে কি থাকবে না, এটা আবার সবাই বলতেছে জনগণ বোঝে না, সাধারণ জনগণ বোঝে না। যখন তাহলে গণভোটে যাচ্ছি কেন ফর হোয়াট? এগুলো তো বিরাট বিতর্কিত কোশ্চেন। শেষ মিনিটে জনাব মোশাররফ হোসেন ঠাকুর আপনার মতো করে বলবেন। আমি আপনাকে বলি যে আজকের যে বিতর্কটা করলাম, এটা একবারেই একটা অপ্রয়োজনীয় বিতর্ক। না, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় বিতর্ক আমি আপনাকে বলছি। গণমাধ্যমের কাজ হচ্ছে মানুষকে জানানো, অপ্রয়োজনীয় একটা বিতর্ক করলাম যে গণমানুষ যেটা বুঝে, গণমানুষ দুই ভাবে বুঝে। একটা তার প্রতিনিধিকে দিয়া দেয়। না, গণমাধ্যমের কাজ হচ্ছে গণমানুষকে মানে প্রশিক্ষিত করবার জন্য অনেকগুলো কাজ করা। তো না, গণমানুষ যাই, গণমানুষ, তার মানে আমি যদি বলি যে গণমানুষ সংবিধান বুঝে না, জুলাই সনদ বুঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে না গণমানুষ সে যেটা বুঝে সেটা হলো তার দায়িত্বটা একটা প্রপার লোককে দেয়, দিয়া বলে আমার এই কাজগুলি করে দাও। এই কাজগুলি যে না করে এরপরের বার ও আর সামনে গেলে ওকে প্রত্যাখ্যান করে। গণমানুষের এক্সপেকটেশনের বাইরে গেলেই, আকাঙ্ক্ষার বাইরে গেলেই তিনি খাদে পড়েন, গাড্ডায় পড়েন, যেমন হাসিনা পড়েছেন। তো এই জন্য আমি বলি
যে জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারা, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী, অভিপ্রায় অনুযায়ী কাজ করা, এইটাই হচ্ছে রাজনৈতিক দলগুলির জন্য প্রথম দায়িত্ব। বিএনপি সেই কাজ করছে। আজকে দেখবেন তারেক রহমান একটা সকাল 9টায় আজকে বিবিসি বাংলায় একটা এলাবোরেটলি ইন্টারভিউ গেছে, আরেকটা যাবে, প্রথম খণ্ড গেল, সেইখানে উনি পরিষ্কার বলেছেন যে আমরা জনগণের অভিপ্রায়ের বাইরে আমরা কোনো কিছুই করতে চাই না।